হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম 10 মিনিট স্কুলের আরও একটি অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আজকে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় হিসাবের বইসমূহ এই চ্যাপ্টার থেকে খতিয়ানের যে শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগ নিয়ে কথা বলার চেষ্টা করব। অর্থাৎ সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান এই দুটোই হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। প্রথমতই জেনে নিই আমরা যে খতিয়ানকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে, একটা সাধারণ খতিয়ান বা জেনারেল লেজার আর সহকারী খতিয়ান অথবা সাবসিডিয়ারি লেজার। প্রথমে কথা বলবো আমরা সাধারণ খতিয়ান নিয়ে। সাধারণ খতিয়ান বলতে মেনলি আমরা কি বুঝে থাকি? আমরা খতিয়ান তৈরি করার সময় সাধারণত যে খতিয়ানগুলো করি ওই সবগুলোই সাধারণ খতিয়ানের মধ্যে গিয়ে অন্তর্ভুক্ত হয়। নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, আজাপত্র, দেনাদার, পাওনাদার হিসাব, এরকম বিভিন্ন ধরনের সাধারণ খতিয়ান রয়েছে। প্রতিষ্ঠানে কিন্তু এক বা একাধিক দেনাদার ও পাওনাদার বিদ্যমান। সাধারণ খতিয়ানের মধ্যে শুধুমাত্র দেনাদার এবং যে পাওনাদার হিসাব রয়েছে এগুলাকে আমরা মূল হিসাব অথবা কন্ট্রোল অ্যাকাউন্ট বা নিয়ন্ত্রণ অ্যাকাউন্ট নামে আমরা কি করতে পারি, অভিহিত করতে পারি। কারণ দেনাদার এবং পাওনাদার এদের উভয় হিসাবকে মানে এগুলো অনেকগুলো দেনাদারের সমষ্টি এবং পাওনাদারের সমষ্টি। সাধারণত আমরা যে খতিয়ানগুলো করে থাকি ওই সবগুলাই সাধারণ খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত হয়। যখন কিনা আমরা ধারে পণ্য ক্রয় করি অথবা নগদ ছাড়া অন্য কোনো ওয়েতে পণ্য ক্রয় করি তখনই গিয়ে দেখা যায় সাধারণত আমাদের এই সহকারী খতিয়ান নামে একটা আইডিয়ার সৃষ্টি হয়। এছাড়া আমরা নর্মাল যে জাবেদা থেকে যে আমরা খতিয়ানগুলো করি ওই সবগুলো দেখা যায় যে সাধারণ খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত হয়। সহকারী খতিয়ানের আইডিয়া তখনই আসবে যখনই কিনা আমরা ধারে কোনো পণ্য ক্রয় করব, বিক্রি করব, বা ধারে পণ্য ক্রয় ফেরত করা হবে আর ধারে বিক্রিকৃত পণ্য ফেরত আসবে, তখনই গিয়ে সহকারী খতিয়ানের আইডিয়াটা আসে। ধরো যে আমার মোট দেনাদারের পরিমাণ 20,000 টাকা, কিন্তু কোন কোন দেনাদারের কাছ থেকে কত টাকা পাই এটা না জানলে কিন্তু টাকা কালেক্ট করা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এই কারণে প্রত্যেকটা দেনাদারের নামে যখন কিনা আমি আলাদা আলাদা খতিয়ান করব ওটা কি বলতে পারি আমি সহকারী খতিয়ান। আবার যখন কিনা পাওনাদারকে আমি টাকা পরিশোধ করি, কোন পাওনাদার আমার কাছে কত টাকা পাবে ওই হিসাব রাখার জন্য যখন কিনা প্রত্যেকের নামে আমি আলাদা আলাদা করে খতিয়ান করব ওইটাকে সহকারী খতিয়ানের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। তো সাধারণ খতিয়ানের বাইরে প্রত্যেকটি দেনাদার এবং প্রত্যেকটি পাওনাদারের জন্য স্বতন্ত্র যে খতিয়ান তৈরি করা হয় তাকেই বলতে পারি আমরা সহকারী খতিয়ান। এটা তৈরি করার মেন উদ্দেশ্যই যাতে করে কোনো দেনাদার থেকে আমরা কত টাকা পাই বা কোনো পাওনাদারের কাছ থেকে আমাদের কত টাকা আমাদের দেওয়া লাগবে পাওনাদারকে, ওই জিনিসগুলো আমরা সহকারী খতিয়ান থেকে জানতে পারি। তো সাধারণত দেখা যায় আমরা যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এই চারটা জাবেদা থেকে সাধারণত আমরা কি করে থাকি, আমরা এই সহকারী খতিয়ানগুলো তৈরি করতে পারি। আর সাধারণ খতিয়ান সব জায়গা থেকে তৈরি করা যায়। যে কোনো জাবেদা থেকে যে আমরা খতিয়ানগুলো করি ওগুলো সাধারণ খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো মনে করো আমার একটা ক্রয় জাবেদা দেওয়া আছে। ক্রয় জাবেদা কেমন হয় তোমাদের মনে আছে সবার? প্রথমত আমরা প্রতিষ্ঠানের নামটা লিখি, লাইক মমতাজ এন্টারপ্রাইজ, তার ক্রয় জাবেদা মনে করে তৈরি করব আমরা। তো এখানে মোট ঘর হবে আমাদের 6টা। তারিখ, ক্রেডিট হিসাব খাত যেখানে আমরা পাওনাদারের নামগুলো উল্লেখ করি, তারপর আমাদের যে ক্রয়ের শর্ত রয়েছে, চালান নাম্বার, সূত্রের ঘরে আমরা টিক চিহ্ন দিয়ে দিই, আর আমরা জাবেদা উল্লেখ করে দিব যে ধারে ক্রয় জাবেদা ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। আর এখানে মনে করো 3 জন আমার পাওনাদারের নাম উল্লেখ করা আছে, যাদের থেকে আমি কি করেছি, আমি আমার পণ্য আমি ধারে ক্রয় করেছিলাম, যেমন রাজীব স্টোর্স, দেন আমাদের রাখি স্টোর্স আর হায়দার ট্রেডার্স এন্টারপ্রাইজ। এই 3 জনের থেকে কি করেছিলাম, আমরা আমাদের ধারে পণ্য ক্রয় করেছিলাম এবং এদের থেকে আমরা ক্রয় জাবেদা তৈরি করেছি। তো এর থেকে যদি আমাদেরকে বলে এখন সাধারণ খতিয়ান তৈরি করতে, তো আমাকে বলো তো ধারে ক্রয় জাবেদা কি? এই যে মেন জাবেদা ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, যদি আমি এখন একটা ক্রয় হিসাব তৈরি করি আর পাওনাদার হিসাব তৈরি করি, এই দুইটার খতিয়ান করি, তখন এগুলোকে বলবো আমরা সাধারণ খতিয়ান। যেমন ক্রয় হিসাব, আমি যেহেতু জুন মাসের জন্য ক্রয় জাবেদা তৈরি করেছি, এই 3টার যোগফল 40,400 টাকা। এই টাকাটা আমার মেনলি মোট ধারে ক্রয়ের পরিমাণ। তাহলে বলতে পারি ক্রয় হিসাব ডেবিট 40,400 টাকা আর পাওনাদার হিসাব ক্রেডিট 40,400 টাকা। ক্রয় হিসাব তৈরি করতে গেলে আমরা টিচকটি অনুসরণ করতে পারি বা চলমান যে ছক অনুসরণ করতে পারি। ধরি আপাতত আমরা চলমান যে ছক দিয়ে আমাদের ম্যাথটা করছি, এটা আমরা ধরে নিই আপাতত। তো আমরা যে কাজটা করব, আমরা এখানে ফার্স্টে দিব ক্রয় হিসাব। লেখার পরে আমরা আমাদের নর্মাল যে ঘর আছে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা যে ডেবিট ক্রেডিট, এই ঘরটা আমরা উল্লেখ করলাম। আর অবশ্যই আমরা এখানের মধ্যে হিসাবের কোড নং দিয়ে দিব। আর কেবল দেওয়া হয়নি, তবে অবশ্যই পরীক্ষায় এদিকে হিসাবের কোড নংগুলো উল্লেখ করে দিবা এই ডান দিকে।
উদ্বৃত্ত বা জেডের উপরে। যাই হোক, সো ক্রয় হিসাব এর উল্টো দিকে রয়েছে পাওনাদার হিসাব। আমরা যেই মাসের ম্যাথটা করছি জুন মাসের একদম লাস্ট তারিখে হচ্ছে আমরা এই খতিয়ানটা হচ্ছে করব। এই কারণে গিয়ে আমরা লিখে দিব হচ্ছে জুনের 30 তারিখ 2017। ক্রয় হিসাব উল্টো দিকে রয়েছে পাওনাদার হিসাব, আর ক্রয় দেওয়া আছে হচ্ছে আমাদের ডেবিট দিকে, এই জন্য ডেবিট দিকে লিখে দিব হচ্ছে আমরা 40,400 টাকা, অ্যান্ড এটাই হচ্ছে আমার ডেবিট ব্যালেন্সের ঘরে চলে যাবে। আর পাওনাদার হিসাব তৈরি করার সময় পাওনাদার উল্টো দিকে রয়েছে ক্রয় হিসাব, এখানে আমরা ক্রয় হিসাব লিখবো, তারিখ হবে হচ্ছে 2017 জুনের 30। যেহেতু পাওনাদার ক্রেডিট দিকে রয়েছে এই জন্য 40,400 টাকাটা আমরা হচ্ছে ক্রেডিট দিকে লিখে দিব, আর এর জেটটা হচ্ছে চলে যাবে ক্রেডিট দিকে। এটাই হচ্ছে আমাদের সাধারণ খতিয়ান। যখন কিনা সহকারী খতিয়ান করব তখন আমরা যে কাজটা করব, এই ক্রয় জাবেদা থেকেই মনে করো আমরা সহকারী খতিয়ান তৈরি করব। তো এখন আমরা এই প্রত্যেকটা পাওনাদারের নামে আমরা হচ্ছে এখন আলাদা আলাদা করে এক একটা খতিয়ান তৈরি করব। যখন কিনা রাজীবের স্টোরসে যখন কিনা হচ্ছে কি করা হয়েছিল, ধারে পণ্য ক্রয় করা হয়েছিল, তখন জাবেদা কি ছিল? ক্রয় হিসাব ডেবিট, রাজীব স্টোরস হিসাব ক্রেডিট। রাখি ট্রেডার্স থেকে ক্রয়, জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট, রাখি ট্রেডার্স হিসাব ক্রেডিট। যখন কিনা হায়দার এন্টারপ্রাইজ থেকে ক্রয় করা হয়েছিল তখন জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট এবং হায়দার এন্টারপ্রাইজ হিসাব ছিল হচ্ছে ক্রেডিট, রাইট? এবার আমরা যেটা করব, মনে করো রাজীব স্টোরস হিসাবের নামে আমরা হচ্ছে এখন একটা খতিয়ান করব। তো উপরে আমরা লিখবো হচ্ছে রাজীব স্টোরস, এটা সহকারী খতিয়ান করছি আমরা ওই চলমান যেটুকু ইউজ করলাম আপাতত। তো রাজীবের থেকে যখন কিনা ক্রয় করা হচ্ছে তখন জাবেদা ছিল ক্রয় হিসাব ডেবিট, রাজীব স্টোর হিসাব ক্রেডিট। যেহেতু রাজীবের উল্টা দিকে রয়েছে আমাদের ক্রয় হিসাব, এই জন্য বিবরণের ঘরে হচ্ছে আমরা ক্রয় হিসাবকে বসিয়ে দিব। তারিখ কত? যেই তারিখে রাজীবের থেকে ক্রয় করেছি এবার কিন্তু হচ্ছে আমরা ওই তারিখ নিয়ে কাজ করব। যখন কিনা সাধারণ খতিয়ান করি আমরা তখন হচ্ছে আমরা যেহেতু একদম মোট যোগফল নিয়ে কাজ করি, লাস্ট দিন গিয়ে আমরা যোগফল নির্ণয় করি, এই জন্য গিয়ে হচ্ছে আমরা জুন মাসের একদম লাস্ট তারিখ 30 তারিখ নিয়ে হচ্ছে আমরা কাজ করেছি যখন সাধারণ খতিয়ান করছি। কিন্তু সহকারী খতিয়ানের বেলায় যখন কিনা আমি তার থেকে পণ্য ক্রয় করেছি ওই দিনে গিয়ে হচ্ছে আমরা খতিয়ানটা করে থাকি আর কি। এই কারণে আমরা তারিখ লিখে দেবো হচ্ছে জুনের 3। এখানে লিখবো ক্রয় হিসাব। আর রাজীব স্টোরসের থেকে আমরা যে পণ্য ক্রয় করেছিলাম তার পরিমাণ ছিল 17,600 টাকা। যেহেতু রাজীব স্টোরস পাওনাদার ক্রেডিট দিকে রয়েছে, পাওনাদার হিসাব ক্রেডিট, তাই ক্রেডিট দিকে লিখে দিব হচ্ছে 17,600, আর এটাই হচ্ছে আমাদের ক্রেডিট দিকে চলে যাবে ব্যালেন্সের ঘরে। এমন হতে পারতো, মনে করো আমি অন্য একটা যখন কিনা জাবেদা তৈরি করছি, মনে করো আমি হচ্ছে এখন একটা ক্রয় ফেরত জাবেদা তৈরি করছি, যেখানের মধ্যে গিয়ে রাজীব স্টোরসকে মনে করো আমি কি করেছিলাম, কিছু পণ্য ফেরত দিয়ে দিয়েছিলাম, ওটাও কিন্তু হচ্ছে আমরা এখানের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। যেমন যদি হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিই, মনে করো রাজীব স্টোরসকে এবার হচ্ছে আমি জুনের ধরে নিই 10 তারিখে আমি কি করেছি, জুনের 10 তারিখে মনে করো আমি হচ্ছে 3,000 টাকার পণ্য ফেরত পাঠিয়েছি। সো আমরা এখানে লিখবো হচ্ছে জুনের 10। যখন কিনা পণ্য ফেরত পাঠানো হয় তখন জাবেদা কি হয়, তখন জাবেদা হয়ে যায় হচ্ছে পাওনাদার হিসাব হয়ে যাবে হচ্ছে আমাদের ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব হয়ে যাবে ক্রেডিট। তো রাজীব স্টোরসের চিন্তা করলে রাজীব স্টোরস হিসাব হয়ে যাবে ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব হয়ে যাবে ক্রেডিট। অর্থাৎ রাজীব স্টোরসের উল্টা দিকে রয়েছে কিন্তু হচ্ছে আমাদের ক্রয় ফেরত হিসাব, তাই বিবরণের ঘরে আমরা এখানে ক্রয় ফেরত হিসাব হচ্ছে লিখে দিব। এরপর আমরা যেহেতু টাকাটা ডেবিট দিকে ধরে নিয়ে আমরা 2,000 টাকার হচ্ছে পণ্য ফেরত দিয়েছিলাম আর কি, সো এই টাকাটা হচ্ছে এবার আমরা ডেবিট দিকে বসিয়ে দিব, ডেবিট দিকে 2,000 টাকা। এখন খেয়াল করে দেখো আমার ব্যালেন্স দেওয়া আছে হচ্ছে এখানে 17,600 ক্রেডিট দিকে, আর আমার নতুন করে এখানের মধ্যে পোস্টিং দেওয়া হচ্ছে ডেবিট দিকে। ভিন্ন দিকে হলে কিন্তু আমরা বিয়োগ করি, তো 17,600 থেকে যদি 2,000 বিয়োগ করি তখন এখানে চলে আসবে হচ্ছে আমার 15,600 টাকা। তার মানে যদি আমাদের রাজীব স্টোরের সাথে যদি আর কোনো ধরনের লেনদেন যদি হচ্ছে আমাদের সংগঠিত না হয় তখন আমরা যে কাজ করব, তখন হচ্ছে রাজীব স্টোরসকে আমার 15,600 টাকা হচ্ছে পরিশোধ করতে হবে। তো এভাবে করে ওর সাথে যেই যে লেনদেনই হবে, ক্রয় হোক ক্রয় ফেরত হোক, সবগুলাকে হচ্ছে আমরা এখানের মধ্যে গিয়ে হচ্ছে অন্তর্ভুক্ত করে দিব। ইভেন যদি ওকে আমি এখন কোনো ধরনের পণ্য বিক্রি করি ওইগুলোকে হচ্ছে আমরা এখানে অন্তর্ভুক্ত করে দিব, কারণ তখন তার কাছে টাকা পাই আবার টাকা দেই। মনে করো রাজীব স্টোরসকে আমি দিব হচ্ছে 15,600 টাকা, ওকে। এখন ওর থেকে পাই মনে করো আমি আবার 20,600 টাকা অন্য কোনো লেনদেনের কারণে, ওর কাছে আমি পণ্য বিক্রি করছি ধারে, সো ওর থেকে আমি পাই মনে করো 20,600 টাকা। এখন ও আমাকে 20,600 টাকা দিল, আমি ওকে 15,600 টাকা দিলাম, এই ঝামেলা না করলেও চলে, কিন্তু যদি সে আমাকে সরাসরি 5,000 টাকা পরিশোধ করে দেয় তাহলে কিন্তু আমার লেনদেন শেষ হয়ে যাচ্ছে। তো এই কারণে রাজীব স্টোরসের সাথে যত লেনদেন হবে, ক্রয় হোক ক্রয় ফেরত হোক বিক্রয় ফেরত হোক, সব ধরনের লেনদেনকে হচ্ছে আমরা এই সহকারী খতিয়ানের মধ্যে উল্লেখ করব। তো সহকারী খতিয়ান মেইনলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দেনাদার এবং পাওনাদারের প্রতি হচ্ছে ফোকাস করে। তারপর দেখো রাখি ট্রেডার্সের থেকে আমরা পণ্য কিনেছিলাম হচ্ছে জুনের 9 তারিখ,
সো আমরা এখানে লিখবো জুনের 9 আর বিবরণের ঘরে লিখবো হচ্ছে আমরা ক্রয় হিসাব, যেহেতু তার থেকে ক্রয় করেছি সাল 2017। এবার যেহেতু ওর থেকে ক্রয়ের পরিমাণ ছিল 12,300 টাকা, এই টাকাটা হচ্ছে আমরা ক্রেডিট দিকে রেখে দিয়েছি, আর এটি চলে যাবে হচ্ছে আমার ব্যালেন্সের ঘরে। আর হায়দারের থেকে আমরা কি করেছিলাম, হায়দার এন্টারপ্রাইজ থেকে আমরা পণ্য ক্রয় করেছিলাম জুনের 25 তারিখে, টাকার পরিমাণ ছিল 10,500। সো জুনের 25 2017 বিবরণ হচ্ছে ক্রয় হিসাব লিখবো, টাকা ক্রেডিট দিকে যাবে 10,500, আর এটাই ব্যালেন্স হিসেবে চলে যাবে 10,500 টাকা। তাহলে বুঝতেই পারছো আমাদের এখানের মধ্যে যখন কিনা আমরা মোট দেনাদার এবং মোট পাওনাদার নিয়ে কাজ করি, তখন আমরা তৈরি করে থাকি হচ্ছে সাধারণ খতিয়ান, আর যখন কিনা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা দেনাদার এবং পাওনাদার নিয়ে কাজ করি, তখন গিয়ে তৈরি করে থাকি হচ্ছে আমরা সহকারী খতিয়ান। তো আশা করছি তোমরা পরীক্ষার মধ্যে এখন খুব ইজিলি সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ান এই দুইটার হচ্ছে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তাহলে আজকের জন্য এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।